এইখান থেকে পরীক্ষাতে সেরকম কোনো প্রশ্ন আসবে নি। মাত্র গুটি কয়েক জায়গা আছে, সেই জায়গা থেকে যদি প্রশ্ন আসে তো আসবে, না হলে সেরকম আসবে না। এর আগে আমরা কাকে পড়লাম? এর আগে আমরা কাকে পড়লাম? এর আগে আমরা কাকে পড়েছি? বিহারীলাল। একটু বিহারীলাল। যেমন খাইতে পাস নাই তোরা ঘরে, একটু ভালো করে বল, একটু জোরে করে। কাকে পড়ছিস রে এর আগে? বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল। আমি বলি বিহারীলাল মাঝি নু মাহাতো না পরামানিক? বিহারীলাল চক্রবর্তী, তাই তো? একটু বলতো বিহারীলাল চক্রবর্তীর পারিবারিক আদি পদবী কি ছিল? আদি পদবী কি ছিল? চট্টোপাধ্যায়। 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 তো বিহারীলাল চক্রবর্তীকে কোন ধারায় পড়েছিস? কোন টপিক অনুযায়ী বিহারীলালকে পড়েছিস? গীতিকাব্য। গীতি কবিতা। গীতি কবিতা। গীতি কবিতা। তাহলে গীতি কবিতার জন্য কাকে বলা হয়? বিহারীলাল। বিহারীলাল চক্রবর্তী। তাহলে বিহারীলাল হচ্ছে প্রথম। তাহলে বিহারীলালের পরে যারা আসবে মনে রাখবি ওরা কোথাও না কোথাও বিহারীলালকে ফ্লো করবে। তো যেহেতু বিহারীলালকে ফ্লো করবে, এইদিকে এইটা হচ্ছে বিহারীলাল, ঠিক আছে? এইটা হলো আগে আর এইটা হলো পরে। তো বিহারীলালকে আগে কেউ ফ্লো করবে না, তাহলে পূর্বসরী কেউ থাকবে না। তাহলে এই দিকটা যদি হয় তাহলে এই দিকটাকে কি বলবি, পূর্বসরী না উত্তরসরী? কোনটা বললেন, আগে দিকে না পরে? পরে পরে। উত্তরসূরি। এটা হলো বিহারীলাল, এটা হলো আগে আর এটা হলো পরে। পরে যারা আসছে বিহারীলালের পরে, তার মধ্যে একজন হচ্ছে আমাদের সুরেন্দ্রনাথ মজুমদার, একজন হচ্ছে হরিশ্চন্দ্র নিয়োগী, একজন হচ্ছে দেবেন্দ্রনাথ সেন, অক্ষয় কুমার, গোবিন্দচন্দ্র, এটা সকল। তো এই যে পরে যেটা, এটাকে তোরা কি বলবি, পূর্বসূরি না উত্তরসূরি? উত্তরসূরি। 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 তাহলে তাহলে বিহারীলালের উত্তরসূরি কে হবে? এটা হবে, এ হবে সুরেন্দ্রনাথ মজুমদার। তাহলে উত্তরসূরি মানে কি, ওকে কোথাও না কোথাও ফ্লো করছে। তাহলে এর ভিতরে কোথাও না কোথাও কার প্রভাব লক্ষ্য করা যাবে? বিহারীলালের। চক্রবর্তীর। হ্যাঁ। তাহলে এটাকে আমরা অন্য দিক দিয়েও বলতে পারি সুরেন্দ্রনাথ মজুমদারকে, যে ইনি হচ্ছেন বিহারীলালের অনুসারী একজন গীতিকবিতা বা গীতিকবি বলতে পারি। যদি তোদের প্রশ্ন দেই এইভাবে লং কোশ্চেন, যে কোনো একজন, কিংবা এরকম যদি দেই যে বিহারীলালের অনুসারী যে কোনো একজন গীতিকবির কাব্য বৈশিষ্ট্য বল। কাব্য বৈশিষ্ট্য দেবে না, কারণ তাদের সেরকম একটা কাব্য নেই, হয়তো সাহিত্যে অবদান নর্মাল যদি দিই, ঠিক আছে? সাহিত্যে অবদান মানেই হচ্ছে তোরা এখন অবধি যতগুলো নোট দেখলি, ঠিক আছে, যতগুলো দেখলি, সেখান থেকে যদি মনে কর নিজের থেকে লং কোশ্চেন লিখতে হয়, তাহলে শুরুটা এইভাবে করতে পারিস তার জন্মসাল দিয়ে, সে কোথায় জন্মগ্রহণ করেছে সেটা দিয়ে, তারপরে ওর কাব্য পরিচয়, দেন কাব্যগুলোর একটু একটু পরিচয়, তারপরে শেষে লিখে দিবি
যে এই বিহারীলালের উত্তরসূরি বা অনুসারী হলেও গীতি কবিতার জগতে বা কাব্য জগতে, গীতিকাব্যের জগতে একটা মুখ্য ভূমিকা কি নিয়ে এসেছেন বাংলা সাহিত্যের জগৎ। নর্মাল শেষ জায়গাটা, তাহলে ওইটুকু যদি মনে রাখতে পারিস তাহলে একটা লং কোশ্চেন নিজের থেকেই তোরা লিখতে পারবি। তো এখানে দেখ, এই যে বিহারীলালের পরে তোদের যতগুলো আছে ওর পরে সিলেবাসে, সবগুলো কার অনুসারী হবে? বিহারীলালের অনুসারী হবে। এইটুকু বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এটা ক্লিয়ার? এটা বলার একটাই উদ্দেশ্য, কারণ প্রশ্ন এভাবে ঘোরাতে পারে। প্রশ্ন যদি এইভাবে হয়তো ঘুরিয়ে দিল, হয়তো মনে কর পরীক্ষাতে প্রশ্ন দিল যে বিহারীলালের অনুসারী একজন গীতিকবির কাব্য জগতে অবদান লেখো, তখন তো ফেঁসে যাবে, হ্যাঁ কি না? তাহলে এই জায়গাটা তাদেরকে একটু জেনে রাখা দরকার। বোঝা গেল জায়গাটা রে? বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে দেখ, এই সুরেন্দ্রনাথ মজুমদার জন্মগ্রহণ করছে 1838 খ্রিস্টাব্দে আর মারা যাচ্ছে 1894 খ্রিস্টাব্দে। ওকে স্যার, আমার টাইফয়েড হয়েছে তাই ক্লাস করতে পারবো না। বাপরে, কিরে, টাইফয়েড মানে ঘন ঘন জ্বর আসবে, তাই তো? তাই তো রে, বড় ভয়ঙ্কর রোগ। যাই হোক, দেখ, জন্মগ্রহণ করছে কোথায়? না, জন্মগ্রহণ করছে যশোর জেলার জগন্নাথপুর গ্রামে। বিহারীলাল, সরি, হ্যাঁ, আমাদের সুরেন্দ্রনাথ মজুমদার বাবু জন্মগ্রহণ করছে। তো এর একটা জায়গা আছে, দেখ, এ প্রথম জীবনে কিন্তু সরাসরি গীতি কবিতাতে আসেনি। সরাসরি যে গীতি কবিতা লিখছে প্রথম থেকে সেটা কিন্তু নয়। এই মানুষটা প্রথম জীবনের শুরুটাতে লেখালেখি হয়েছে আখ্যান কাব্যের মধ্যে। হ্যাঁ, মানে সে প্রথমে আখ্যান কাব্য জাতীয় কাব্য লিখতেন, যেখানে কাহিনী ধর্মী বিষয়টা আছে, পৌরাণিক কাহিনী বল, বিভিন্ন আগেকার যুগের যে কাহিনীগুলো, সেই নির্ভরে সে কাব্য লিখেছে পুরনো ধাঁচে। পরবর্তী সময় সে আন্দাজ করছে যে এই ধরনের কাব্য বা কবিতা লিখে আর যাই হোক সাহিত্য জগতে সে সেরকম একটা জায়গা তৈরি করতে পারবে না। তো এটা সে অনুভব করছে একটা সময়। তখন সে কি করছে, পরবর্তী সময় এটা যখন সে ভাবছে, তখন কি করলো, সে আগে প্রথম দিকে একটা সে কাব্য লিখেছিল যেটার নাম ছিল ষড়ঋতু বর্ণন। সেই কাব্যটাকে একটু ধোঁয়া মাছা করে সে একটা নতুন কাব্যে পরিণত করছে যেটার নাম হচ্ছে মহিলা কাব্য। আর এই মহিলা কাব্যটা ছিল গীতি কবিতার ধাঁচে বা গীতি কাব্যের ধাঁচে। তো এই কাব্যটার মধ্য দিয়েই তার যাবতীয় যা নাম ডাক এই সাহিত্য জগতে, এটা হচ্ছে সুরেন্দ্রনাথ মজুমদার। তো এই মানুষটা প্রথম জীবনে বেটা মদ খেত প্রচুর, ঠিক আছে? আর শুধু যে মদ খেত সেটা নয়, এ মেয়ের প্রতি একটু আকর্ষণ ছিল তার একটু প্রবল, ঠিক আছে? এই যে গণিকা, একটু আকর্ষণ ছিল একটু বেশি। কিন্তু যাই হোক, সংসার জীবনে তাকে একটা সময় পা দিতে হয়েছে, সে বিয়ে করেছে, তার প্রথম স্ত্রী হয়েছে। তো সাহিত্য তো প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী থাকবেই। তো ম্যাক্সিমাম জায়গাতে এটা লক্ষ্য করবি তারা। তো বিয়ে করেছে, তো যখন বিয়ে করেছে তার 2 বছর এর মধ্যেই তার প্রথম যে পত্নী স্ত্রী সে মারা যাচ্ছে। যখন মারা যাচ্ছে প্রথম তার স্ত্রী, তখন সে ভেঙে পড়ছে, সে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, সে একা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু পরবর্তী সময় সে আবার বিয়ে করছে, দ্বিতীয় বিবাহ করার পর তার জীবনে আবার শান্তি ফিরে আসছে। এটা হচ্ছে তার নর্মাল একটা কাহিনী। তো ওই যে প্রথম স্ত্রী যখন মারা যাচ্ছে এবং তারপরে সে ধীরে ধীরে চিন্তায় একাকী হয়ে অসুস্থ হয়ে পড়ছে, এবং তার দ্বিতীয় স্ত্রী যখন আসছে
সেই স্ত্রীর সেবায়, স্ত্রীর যত্নে সে যখন পুনরায় সুস্থ হয়ে উঠছে, তখন সে ওই যে একটা স্ত্রীর যত্ন, একটা মেয়ের যত্ন, একটা মহিলার যত্ন, একটা সেবা, একটা ভালোবাসা, যার ফলে একটা অসুস্থ মানুষ যেখানে ডিপ্রেশনে, মানে তার প্রায় জীবনের যে বাতিটা সেটাই নিভে গিয়েছিল, সেটা থেকে আবার পুনরায় যে সে তার বাতিটাকে জ্বালতে পেরেছে, সেটা একটা মহিলার কারণে। তো সেই কারণেই এই যে একটা অনুভূতি, এই যে একটা ফিলিংস, এই যে একটা উপলব্ধি, এই উপলব্ধির কথাটা সে ওই মহিলা কাব্যে লিখেছেন। একটা মহিলা কতটা গুরুত্বপূর্ণ একটা পুরুষের জীবনে বা একটা সমাজের জীবনে, সেই জায়গাটা কিন্তু সেখানে রয়েছে। মহিলার বিভিন্ন দিক, মহিলা কখনো স্ত্রী রূপে সেবা করে, মহিলা কখনো জননী রূপে বা মা রূপে সেবা করে, মহিলা কখনো মেয়ে রূপে সেবা করে, মহিলা কখনো বোন বা ভগিনী রূপে সেবা করে। হ্যাঁ, তো পুরো বিষয়টা কিন্তু তার ওই মহিলা কাব্যে তিনি স্থান দিয়েছেন। আর ওই কাব্যটার মধ্য দিয়ে, ওই গীতিকাব্যটার মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে কি নাম ডাক একটু পেয়েছে। বোঝা গেল জায়গাটা মোটামুটি, এর কাহিনীটা। সুরেন্দ্রনাথ হ্যাঁ স্যার। মজুমদারের কাহিনী বোঝা কিরে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। খুব সুন্দর কাহিনী। একটু এটা সেই কাহিনীটা হবেই। তো ভেবে নিস না যে তোদের প্রথম জীবনে এরকম হলে শেষ জীবনটা এরকম হবে, কারণ মনে রাখিস আমরা কিছুই লিখতে জানি না। তাই না? তো তো দেখ, প্রথম দিকে সে কিছুগুলো আখ্যান কাব্য রচনা করেছিল। তার মধ্যে একটা হচ্ছে কবিতা সুদর্শন, যেটা 1870 সালে প্রকাশিত হয়। আর একটা হচ্ছে ফুলোরা। হুম, ফুল্লরা নয়, হ্যাঁ, লয়েল নয়, ফুলোরা, লর আকার। ফুল্লরা ক্যারেক্টারটা কোথায় পেয়েছিলি রে? কোন কাব্যে পেয়েছিস ফুল্লরা ক্যারেক্টারটা? বলতে পারবি? চণ্ডীমঙ্গল। চণ্ডী মঙ্গল কাব্য। এই প্রীতি জয়েন হয়েছিস তো রে? প্রীতি তখন SMS করছিল যে হচ্ছিল না জয়েন। চণ্ডীমঙ্গল। হ্যাঁ, তুই জয়েন হয়েছিস তো প্রীতি? আছে কি নেই রে ও? তখন সে বলছিল যে আমি জয়েন হতে পারছি না। থাকলেও কথা বলবি না, ওনার নেই। যাই হোক, সে জয়েন হতে পারেনি সম্ভবত। আরে কবিতা টাইফয়েড হয়েছে, তাহলে কি দরকার জয়েন হওয়ার ওর? দেখ তাহলে কি বললাম, এটা ফুলোরা, হ্যাঁ, ওটা চণ্ডীমঙ্গল কাব্যেই ছিল। হ্যাঁ, ওই কালকেতু আর ফুল্লরার কাহিনী, এটাও 1870-ই, দুটোই 1870। এইটা একটু মনে রাখিস হালকা করে, যদি ইনকেসের ব্যাপারে যদি দিয়ে দেই পরীক্ষাতে শর্ট কোশ্চেন হিসেবে, যে এটা অতটা ইম্পর্ট্যান্ট নয়, এইটা ইম্পর্ট্যান্ট হয় একটু হালকা করে, যে কবিতা সুদর্শন কার লেখা এবং এটা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তখন হবে সুরেন্দ্রনাথ মজুমদার, যেটা 1870 সালে প্রকাশিত। পাশাপাশি ওই যে আমাদের যেটা টডের একটা গ্রন্থ, অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, তোরা পড়ে এসছিস, হ্যাঁ, পদ্মিনী উপাখ্যান কাব্যের জায়গাতে। এই কাব্য অনুসরণ করেই সে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তার পদ্মিনী উপাখ্যান কাব্যটা রচনা করেছেন বা লিখেছেন, আখ্যান কাব্যটা। তো এই যে অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, এটা হবে টডের, হ্যাঁ, টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটি অফ রাজস্থান। এই গ্রন্থটার বাংলা অনুবাদও কিন্তু করেছিলেন। এর ধর ইনকেসের ব্যাপারে পরীক্ষাতে দেওয়া হলো যে অ্যানালস অ্যান্ড টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকিউটিস অফ রাজস্থান, এই গ্রন্থের বাংলা অনুবাদ কে করেন? কি হবে? কি হবে রে? সুরেন্দ্রনাথ মজুমদার। সুরেন্দ্রনাথ মজুমদার। তো এগুলো তার প্রথম জীবনের রচনা, ঠিক আছে? এগুলো তার প্রথম জীবনের রচনা। আর শুরুতেই, তার জীবনের একদম শুরুতে সে লিখছে, দেখ, ষড়ঋতু বর্ণন, ঠিক আছে? ষড়ঋতু বর্ণন, এটা একটা রূপক কাব্য, নর্মাল সে লিখেছিল। হ্যাঁ, তো এই কাব্যটা লিখে সে নর্মাল ছেড়ে দিয়েছে। পরবর্তী সময়ে এগুলো, এই আখ্যান কাব্যগুলো সে লিখছে। পাশাপাশি সে এই যে গ্রন্থটা, এই গ্রন্থটার বাংলা অনুবাদও করছে। তো এত কিছু করার পরে সে একটা সময় দেখছে যে এই যে আখ্যান কাব্য বা এই যে অনুবাদমূলক কাব্য আমি যে রচনা করছি, এইগুলো রচনা করার পরেও বা লেখালেখি করার পরেও, আর যাই হোক, আমি সাহিত্য জগতে সেরকমভাবে সার্থক হতে পারবো না।
তখন সে কি করছে, এই গীতি কবিতার হাত ধরছে। কেননা তার আগেই একজন ব্যক্তি আছেন, ওর পূর্বসূরি যাকে বলা হয়, অর্থাৎ বিহারীলাল চক্রবর্তী। তো ওই বিহারীলাল চক্রবর্তী সে তখন গীতি কবিতা লিখে বেশ ওর একটা জায়গা তৈরি করেছে এবং গীতি কবিতার জনকও বলা হয় তাকে। তো সে গীতি কবিতা লেখার চেষ্টা করছে। তো গীতি কবিতার যে লিখবে, তো সরাসরি যে একটা নতুন গীতি কবিতা লিখছে সেটা নয়। এই যে কবি প্রাথমিক অবস্থায় বা প্রথম জীবন একদম শুরুর দিকটাতে যে রূপক কাব্যটা সে রচনা করেছিল, সেটা হচ্ছে ষড়ঋতু বর্ণন। এটাকেই সে একটা নতুন রূপ ও রীতিতে প্রয়োগ করে সে একটা নতুন কাব্য পরিণত করছে, যেটার নাম হচ্ছে মহিলা কাব্য। এই মহিলা কাব্যটা দুটো খণ্ডে প্রকাশিত, একটা হচ্ছে 1880 খ্রিস্টাব্দে আর একটা হচ্ছে 1883 খ্রিস্টাব্দে। আর এই যে মহিলা কাব্যটা, অনিমেষ, এই যে মহিলা কাব্যটা যখন সে লিখেছে এবং এটা যখন প্রকাশ হয়েছে, এটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবি, ওর মৃত্যুর পরে কিন্তু প্রকাশিত হচ্ছে। ও মৃত্যুবরণ করছে কখন? 1878-এ, তাই তো? 1878-এ আমাদের সুরেন্দ্রনাথ মজুমদার মৃত্যুবরণ করছে এবং জন্মগ্রহণ করছে 1838-এ, তাই তো রে? 1838-এ, 1838-এ জন্ম এবং 1878-এ তার মৃত্যু। কিন্তু এই মহিলা কাব্যটা 1880 খ্রিস্টাব্দে প্রথম খণ্ড প্রকাশিত হচ্ছে এবং 1883 খ্রিস্টাব্দে দ্বিতীয় খণ্ড প্রকাশিত হচ্ছে। এই কাব্যটার মধ্য দিয়েই সুরেন্দ্রনাথ মজুমদার আমাদের বাংলা কাব্য সাহিত্যের জগতে একটা অবদান রাখছে। ঠিক আছে, যাবতীয় নামডাক তার এই কাব্যটার মধ্য দিয়ে, এই সামনের দিকটাতে কিন্তু নয়। তো সেই ক্ষেত্রে এই মহিলা কাব্যটা পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। টিকা হিসেবে আসবে না যে মহিলা কাব্য এর ভিতরে তিনি কি দেখিয়েছেন, হ্যান ত্যান বাগেরা বাগেরা কিচ্ছু আসবে না। এগুলো নর্মাল, এটা মনে রাখবি যে মহিলা কাব্য সুরেন্দ্রনাথ মজুমদারের লেখা এবং এটা দুটো খণ্ডে প্রকাশিত, প্রথম 1880-তে, দ্বিতীয় 1883-তে, এবং এটা অসম্পূর্ণ একটা কাব্য। ঠিক আছে, সম্পূর্ণ করে যেতে পারেনি। হ্যাঁ, কেননা এই কাব্যের মধ্য দিয়ে তিনি মহিলার যে 4টা সত্তা, একটা মহিলা সে 4 রকমের রূপ নিয়ে এই পৃথিবীতে থাকে, তাই না? প্রথমে থাকে সে মেয়ে, বোন হয় কারো, তারপরে কারো স্ত্রী হয়, স্ত্রী হওয়ার পরে সে মা হয়। তাহলে এটা একটা মেয়ের যে দার্শনিক একটা জায়গা, সেটা তিনি দেখাতে চেয়েছেন যে একটা মেয়ে কতগুলো রূপ নিয়ে এই পৃথিবীতে থাকতে পারে এবং কতগুলো রূপ নিয়ে সে সেবা করতে পারে মানুষের। তো সেই জায়গাটা সে দেখাতে চেয়েছিল। তো প্রথমে সে জয়া এবং জননী যেটা আছে সেটা করলেও পরবর্তী সময়, হ্যাঁ সরি, জননী এবং এই যে কন্যা, এটা করলেও পরবর্তী সময় জয়ার যে জায়গাটা সেটা সম্পূর্ণ করে যেতে পারেননি। তো সেই জন্য এটা অসম্পূর্ণ একদিক দিয়ে। তো জাস্ট এইটুকু মনে রাখিস যে মহিলা কাব্যটা কার, বল, মহিলা কাব্যটা কার? সুরেন্দ্রনাথ মজুমদার। সুরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথ মজুমদার। এবং সুরেন্দ্রনাথ এটা মনে মজুমদার। রাখিস, হ্যাঁ, এটা হচ্ছে তার শ্রেষ্ঠ, হ্যাঁ, এটা হচ্ছে তার শ্রেষ্ঠ, কি শ্রেষ্ঠ কাব্য এবং শ্রেষ্ঠ গীতিকাব্য হলেও এটা যদি জিজ্ঞেস করা হয় যে এটা কি ধরনের কাব্য, কি টাইপের কাব্য, তাহলে নারী সম্পর্কে যেহেতু সে বলেছে এবং নারীর ভালো দিকটা যেহেতু বলেছে, সেহেতু নারী বন্দনামূলক কাব্য হবে এটা। ঠিক আছে, নারী বন্দনামূলক গীতিকাব্য, এটুকু এখান থেকে মনে রাখ। এইটা হচ্ছে মহিলা কাব্য। আর আদারওয়াইজ এখানে সেরকম কিছু নেই। এখানে পুরো জায়গাটা দেওয়া আছে, শর্ট কোশ্চেন হিসাবে দেখ। মহিলা কাব্য, হ্যাঁ, 1880, 1883 দুটো খণ্ডে প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, এই কাব্যটি সুরেন্দ্রনাথ মজুমদারের শ্রেষ্ঠ কাব্য। কাব্যটা দুটো খণ্ডে বিভক্ত। ডাক্তার দেখাবি রে, যা সর্দি হয়েছে। কবির মৃত্যুর পর কাব্যটি প্রকাশিত হচ্ছে, কারণ কবি মৃত্যুবরণ করছে 1878-এ আর কাব্যটি প্রকাশিত হচ্ছে 1880-তে একটা আর 1883-তে একটা। হ্যাঁ, কাব্যটি 4টি পর্বে। স্যার মৃত্যু তো হচ্ছে 1800, কি বলছিস? মৃত্যু তো হচ্ছে 1894। 1894 তো নয়। না, পিপিটিতে লেখা আছে দেখুন তো।
তাহলে এটা ভুল হবে, তাহলে এটা ভুল করা আছে। এটা 1878। এটা 1878, ঠিক 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 ঠিক, থ্যাংক ইউ। এটা 1878 হবে রে, হ্যাঁ। এটা যাই হোক একটু ভুল হয়ে গেছে কোনো কারণবশত, তো এটা 1878 হবে, হ্যাঁ। আমি বকছি কেন, এটা 1878 হবে। ওর মৃত্যু হচ্ছে 1878-এ, হ্যাঁ। 1838-এ জন্মগ্রহণ করছে এবং মারা যাচ্ছে 1878। থ্যাংক ইউ ভাই। তো দেখ, তো যেহেতু 1878-এ সে মারা যাচ্ছে এবং 1880-তে সে প্রথম খণ্ড প্রকাশিত হচ্ছে এবং দ্বিতীয় খণ্ড 1883, সেই জন্য এটা মৃত্যুর পর কাব্যটি প্রকাশিত। আর এই কাব্যটা 4টা পর্বে বিভক্ত, হ্যাঁ। একটা হচ্ছে জয়া, একটা হচ্ছে জননী, একটা হচ্ছে কন্যা, আর একটা হচ্ছে ভগিনী, ঠিক আছে। হ্যাঁ, এইটা ইম্পর্ট্যান্ট হয়, হ্যাঁ, এইটা ইম্পর্ট্যান্ট হয়। এইটা একটু মনে রাখিস যে সুরেন্দ্রনাথ মজুমদার তার মহিলা কাব্যটি কটি পর্বে বিভক্ত করেছেন এবং সেগুলি কি কি। তখন হবে 4টি পর্বে বিভক্ত করেছে এবং সেগুলি হচ্ছে জয়া, জননী, কন্যা এবং ভগিনী, ঠিক আছে। আর এই কাব্যটি হচ্ছে নারী বন্দনামূলক গীতিকাব্য শ্রেণীর, কি জাতীয় যদি পরীক্ষাতে আসে তাহলে নারী বন্দনামূলক গীতিকাব্য জাতীয় একটা কাব্য এটা। আর এটা একটা অসম্পূর্ণ কাব্য, ঠিক আছে। এটা একটা অসম্পূর্ণ কাব্য, কারণ দেখ এখানে দেখ, নারীর 4টি রূপকে সে তুলে ধরতে চেয়েছিল। সেটা হচ্ছে জয়া, জননী, কন্যা এবং ভগিনী। জয়া জননী অংশ সমাপ্ত করে ভগিনী অংশের কিছুটা রচনার সময় সে মারা যায়, ঠিক আছে। তারপরে সেটা সে সেটা অসমাপ্ত থেকে যায়, সেই জন্য অসম্পূর্ণ। আবার কেউ কেউ এটা মনে করছে যে বিহারীলাল চক্রবর্তীর এই যে বঙ্গসুন্দরী যেটা আছে 1870-এ, হ্যাঁ, এই কাব্যটার কিছুটা প্রভাব কিন্তু এই কাব্যের রয়েছে। জাস্ট এইটুকুই তোদেরকে সুরেন্দ্রনাথ মজুমদার থেকে মনে রাখতে হবে, আদারওয়াইজ সেরকম কোনো কিছু নাই, ঠিক আছে। বুঝতে পারছিস জায়গাটা? কি রে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এইখানে হালকা করে একটুকু মনে রাখ এই জায়গাটা, যদি ইনকেসের ব্যাপারে লিখতে দেই, যদি ইনকেসের ব্যাপারে হয়তো 2 নম্বরের বা 5 নম্বরে চলে আসে, তাহলে যেন বানিয়ে লিখতে পারিস আর কি। দেখ, এই যে মহিলা কাব্য, এই মহিলা কাব্যে সাধারণত সে মেয়ের যে 4টি রূপ সেটা তো দেখিয়েছে। তো এই যে মহিলা, এই কাব্যের মধ্যে যে মহিলার বিবরণটা আছে, হ্যাঁ, তো এই মহিলা শুধু যে কোনো প্রেমের বা রূপসী নারীর কাব্য সেটা কিন্তু নয়। এটা নারীর সমগ্র অস্তিত্বের একটা কাব্য। এখানে কবি নারীকে দেখেছেন জীবনের 4টি রূপে। একটা হচ্ছে জয়া, একটা হচ্ছে জননী। জয়া মানে হচ্ছে স্ত্রী, জননী মানে হচ্ছে মা, হুম, আর কন্যা মানে হচ্ছে মেয়ে, আর ভগিনী মানে হচ্ছে বোন, তাই তো। তো এই 4টি স্তরের মধ্য দিয়ে বা এই 4টি পর্বের মধ্য দিয়ে কবি যেন নারীকে পূর্ণরূপে উপলব্ধি করেছেন। তিনি যেন এটা উপলব্ধি করতে পেরেছিলেন একটা সময়, অর্থাৎ তিনি যখন ওই যে তার প্রথম স্ত্রী যখন মারা যায় এবং দ্বিতীয় স্ত্রীর সেবা যত্ন পাওয়ার পরে সে যখন সুস্থ হয়ে ওঠে, তখন সে উপলব্ধি করতে পেরেছিল এই বিষয়টা। কারণ দেখ, আগে সে কিন্তু মেয়ের প্রতি একটা আহ, মোহগ্রস্ত বা কামগ্রস্ত চোখে সে কিন্তু আকর্ষিত থাকতো। কিন্তু পরবর্তী সময়ে যখন নারীর প্রপারলি সেবাটা সে পাচ্ছে, তখন নারীর সম্পর্কিত তার যে ওই যে একটা কি বলবো, একটা বাজে চোখ, সেই চোখটা হেঁটে গিয়ে তার অন্তর্দৃষ্টিটা খুলে যাচ্ছে আর কি। নারী সম্পর্কে সে আর নেগেটিভিটি না দেখে সে পজিটিভ ওয়েতে সে দেখার চেষ্টা করছে। তো সেই তখন সে উপলব্ধি করছে যে নারী শুধু ভালোবাসার বিষয় নয়, নারী জীবনের শক্তি, আশ্রয়, পুনর্জীবনের উৎস, ঠিক আছে। এই জায়গাটা একটু নর্মাল মনে রাখিস। আর যদি অন্যরকমভাবে একটু বলা যায় তাহলে এইভাবে বলা যেতে পারে যে এই যে কাব্যটা, এই কাব্যটা আমাদেরকে শেখাচ্ছে এই জায়গাটাই, বা এই কাব্যটা তোদেরকে এটাই শেখাবে, বা সুরেন্দ্রনাথ মজুমদার এই কাব্যের মধ্য দিয়ে এই ইঙ্গিতেই দিতে চেয়েছেন যে নারী যে শুধু কোনো চরিত্র সেটা নয়, হুম, আহ, এই নারী হচ্ছে নিজেই সম্পূর্ণ একটা জীবন দর্শন, সম্পূর্ণ একটা জীবন দর্শন। শুধু যে একটা মেয়ে হয়ে জন্মগ্রহণ করলাম সেটা নয়, কারণ তাকে একটা স্টেপ 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 স্টেপ
তাকে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়ে তাকে জীবনটা কিন্তু অতিক্রান্ত করতে হয়, কিন্তু সেই যে প্রতিকূল পরিবেশের সাথে সেই যে একটা লড়াই করার পরেও তার জীবনের ভিতরে যে সেবা নামক শব্দটা সেটা কিন্তু কখনোই কমে যায় না। হুম। তো সেই জায়গাটা উপলব্ধি করেছিল, সেই জন্য সুরেন্দ্রনাথ মজুমদার এই বিষয়টা উপলব্ধি করেছিল যে নারী শুধু কোনো চরিত্র নয় বা শুধু যে কোনো একটা মানুষ সেটা নয়, সে নিজেই একটা জীবন দর্শন। হ্যাঁ, তিনি যত মানে নারী যতটা রূপসী হয় ততটাই মমতাময়ী হয়, তিনি যতটা প্রেমিক হয় ততটাই মা, কন্যা, বোন। ঠিক আছে, তার উপস্থিতি মানে একটা মেয়ের উপস্থিতি অন্ধকার কোনো ব্যক্তির যদি জীবনে অন্ধকার থাকে সম্পূর্ণ, তার জীবনটা যদি অন্ধকারে হয়তো ভরে গেছে, একটা সঠিক মেয়ে যদি সে পায় তাহলে সেই মেয়ে কিন্তু তাকে আলোর দিকে ঠেলে নিয়ে যেতে পারে। আর সেটা কবির সাথে ঘটেছে, তাই সেই কাব্যটা লিখেছে। কারণ কবির জীবনে যখন অন্ধকার একটা জগৎ চলছিল তখন কোনো একটা মেয়ে এসেই তাকে আবার আলোর দিকে কিন্তু ঠেলে নিয়ে এসেছিল, তাকে পুশ করেছিল জীবনটাকে নতুন করে শুরু করার জন্য। আর কবি সেই মেয়ের সহযোগিতায়, তার দ্বিতীয় স্ত্রীর সহযোগিতায় সেটা কিন্তু করতে সক্ষম হয়েছে। সেই জন্য কবি এই কাব্যের মধ্যে এই মাধ্যমে নারীর যে চারটা স্তর, নারীর যে চারটা রূপ, নারীর জীবনটা যে চারটা স্তরের মধ্য দিয়ে যায় এবং সেই চারটা স্তর প্রত্যেকটাই যে এক একটা জীবন দর্শন, সেই জায়গাটাই কিন্তু তিনি এই কাব্যের মধ্যে দেখিয়েছেন। বোঝা গেল জায়গাটারে? হ্যাঁ স্যার। বুঝতে পারলি রে বাকিরা? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার।